গণভোটে এখন একটি মাত্র প্রশ্ন থাকবে। প্রশ্নটা হলো, জুলাই জাতীয় সনদ আদেশ ও সংবিধান সম্পর্কিত সংস্কার প্রস্তাবে ভোটারের সম্মতি আছে কি না। সেখানে হ্যাঁ এবং না দুটি বক্স থাকবে। মানে এই যে একটার পর একটা ধীরে ধীরে পরিবর্তন, মানে আমি আসলে খুব বেশি বুঝতে পারিনি। আপনার নিশ্চয়ই রাজনীতি যারা করেন তারা বুঝতে পারবেন যে প্রথম কথা হলো যে গণভোটের বিষয়টি আশাটার একটা সমঝোতার জায়গা ছিল, রাজনৈতিক দলগুলোর সম্মতির বিষয় ছিল। পরবর্তীকালে ভিন্ন দিন, এরপরে একই দিন, এরপরে 4টি প্রশ্ন, এরপরে একটি প্রশ্ন। মানে প্রক্রিয়াটা কি হলো আসলে? ব্যাপারটা তো একটা জটিলতার মধ্যে গিয়েছে। অর্থাৎ গণভোটটা আমাদের হয়েছে একটা রাজনৈতিক সমঝোতার অংশ হিসাবে। আপনি যদি সংবিধানের যে 48টি প্রস্তাবনা যুক্ত করার বিষয়ে তো গণভোট, সংস্কার যে প্রস্তাব, হ্যাঁ, সেই যুক্ত করার বিষয়টা আমাদের গণভোটে আসতে হয়েছে। আপনি যদি সংবিধানের যে 48টি প্রস্তাবনা যুক্ত করার বিষয়ে তো গণভোট, সংস্কার যে প্রস্তাব, হ্যাঁ, সেই যুক্ত করার বিষয়টা আমাদের গণভোটে আসতে হয়েছে। এই কারণে যে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে একটা অবিশ্বাস, অনৈক্য, এবং কোনো দল নির্বাচিত হয়ে মেজরিটির ভিত্তিতে যদি সংসদে যায় তাহলে এই জুলাই সনদটা বাস্তবায়ন না করার উদ্যোগ মানে হতে পারে, উদ্যোগী হতে পারে না করার ক্ষেত্রে, অথবা নীরব থাকতে পারে, অথবা জুলাই সনদটা সংবিধান সংস্কারের যে প্রস্তাবনাগুলি আছে তিনি সংবিধানের সংস্কার করার ক্ষেত্রে আগ্রহী না হতে পারে। এই সন্দেহ থেকে আমাদের গণভোটে আসতে হয়েছে। অর্থাৎ এটা জাতীয় ঐক্যের কারণে, ঘাটতি থাকার কারণে। যেমন ধরেন, সংবিধান সংস্কারের যে বিষয়টা সেটা হলো ন্যায্য হলো প্রথমে সংসদে এটা আলোচনা হবে, সংসদে পাশ হবে, তারপর বিশেষ করে গণভোটে যাবে ওই প্রস্তাবনাগুলি যেটা সংবিধানের মৌলিক সংস্কারের বিষয়। সেটাই হচ্ছে আপনার আইন বা বিধি বা নিয়ম। কিন্তু সেখানে আমরা থাকতে পারিনি মানে আমাদের রাজনৈতিক দলগুলির মধ্যে ভিন্ন মত আছে, সন্দেহ আছে, যে কথা আমি প্রথমে বলছিলাম, যার ফলে আমাদের গণভোটটা করতে হচ্ছে। এখন সেই গণভোট সন্দেহ দূরীভূত করার জন্য কি আইনের ব্যত্যয় হয় কিনা? না, হয়েছে তো। যেমন ধরেন, আপনি গণভোটটা আগে করছেন, সেটা তো আইনসঙ্গত না, কিন্তু আমাদের তো করতে হচ্ছে। এবং করতে হচ্ছে মানে এটা বৃহত্তর স্বার্থেই করতে হচ্ছে। নতুবা আমরা একটা সংসদ পাচ্ছিলাম না, একটা গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে পাচ্ছিলাম না। রাজনৈতিক দলগুলি বিভাজিত হয়ে গিয়েছে। আবার অন্তর্বর্তীকালীন সরকার যারা ক্ষমতায় এসেছে জন আকাঙ্ক্ষা ধারণ করে কিছু সংস্কার, বিচার এবং তারপর নির্বাচন করবে, তারাও অগ্রসর হতে পারছিল না। যার ফলে সব রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন প্রস্তাব সমন্বয় কিভাবে করে এগোনো যায় সেই চেষ্টা হিসেবে এই গণভোট, এখন ধরেন 48টি প্রস্তাবনা, প্রথমে যেটা বলা হয়েছিল একটা প্রশ্ন থাকবে, 4টি অংশ থাকবে। আবার সেই 4টি অংশের মধ্যে 48টি বিষয় আবার সন্নিবেশিত থাকবে। এখন আর সেখানে থাকছেন না। এখন এভাবে গণভোট হলে হবে কি, জনগণের প্রত্যক্ষভাবে বুঝে ভোট দেওয়াটা কঠিন হবে। তাকে হ্যাঁ অথবা নার মধ্যে যেতে হবে। আজকে আইন উপদেষ্টার ব্যাখ্যা আমি শুনছিলাম যে জনগণ জানবে, সে অধিকাংশ ক্ষেত্রে যেটা সাথে একমত হবে তাহলে হ্যাঁ দেবে, আর অধিকাংশ ক্ষেত্রে না হলে সে না দিবে। এইভাবে উনি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। মানে ওই 48টার সুপারিশের আপনি কথা বলছেন? মানে আপনি তো এখন সেই জায়গায় চলে যাচ্ছেন। যদিও এর আগে তৃতীয় ক্লজে বলা হয়েছিল, তৃতীয় অংশে যে 4টি প্রস্তাবনা করা হয়েছিল, তৃতীয় অংশে বলা হয়েছিল যে 30টি বিষয়ে সব রাজনৈতিক দল একমত হয়েছে, সেটা হলো যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলে সেটা বাস্তবায়ন করবে। আচ্ছা, দুটি বিষয়ে প্রথম এবং দ্বিতীয়টি করা হয়েছিল কি, একটা হলো আপনার উচ্চ কক্ষ বিশিষ্ট, আরেকটা করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার এবং সংবিধান সংস্কার সংক্রান্ত। চতুর্থটা করা হয়েছিল খুব ভালো, যে বলা হয়েছে রাজনৈতিক দলগুলি বাকি যে 16টা বিষয়ে যার যে অবস্থান আছে ক্ষমতায় গিয়ে সে সেইভাবে বাস্তবায়ন করবে। এখন কিন্তু ওই পর্যায়ে থাকছে না। তার মানে হচ্ছে যে 48টি বিষয়ে জনগণকে হ্যাঁ অথবা না বলতে হবে। কোনো বিশেষ বিষয়ে যদি তার কোনো দ্বিমত থেকে থাকে সেটা প্রকাশ করার সুযোগ নেই, সেভাবে ভোট দেওয়ার সুযোগ নেই। তারপরেও আমি বলবো, যে আমরা একবার হয়তো জনগণকে সুচিন্তিতভাবে প্রত্যেকটা বিষয়ে তার মতামত সন্নিবেশিত করতে পারছি না সংবিধান সংস্কারের ক্ষেত্রে। তারপরও আমাদের এই গণভোটটার মাধ্যমে এই 48টি বিষয়ে সংস্কার প্রস্তাবনা সংসদে বৈধভাবে সংবিধান সংস্কারের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে সন্দেহ দূর করার জন্য যে গণভোটের আয়োজন করা হয়েছে সেটা সফল হওয়াই দরকার, যুক্ত হওয়া দরকার। এবং তার পরবর্তীতে ধরেন জনগণের রায়ের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলির মধ্যে এই অনৈক্য নাও থাকতে পারে,
একটা নির্বাচনের পর যখন আমরা গণতন্ত্রের উত্তরণ ঘটবো, জনগণের যখন ক্ষমতায়ন হবে, সংসদ যখন বসবে, আমার বিশ্বাস রাজনৈতিক দলগুলির মধ্যে এখন যে সন্দেহ আছে যে একে অপরে অবিশ্বাস আছে, কারণ নির্বাচন আছে, চ্যালেঞ্জ আছে, উইন উইন সিচুয়েশন রাজনৈতিক দলগুলি প্রতিষ্ঠিত করতে চায়, তার বাইরে আনতে পারলে আমার মনে হয় যে সেগুলি বিবেচনা করার সুযোগ জনাব থাকতে শেখ পারে। রবিউল আলম, এটি তো আসলে আপনি বিএনপির জায়গা থেকে কথা বললেন দল হিসেবে, মানে এমন গণমাধ্যমে কিন্তু ছোট ছোট খবর আমরা দেখতে পাই যে গণভোটের ক্ষেত্রে, না ভোটের ক্ষেত্রেও বিএনপির উচ্চ পর্যায়ের কোনো নেতা কোথাও কোথাও বক্তব্য দিয়েছে। মানে আপনার এটা কি বিচ্ছিন্ন নাকি দল হিসেবে? তো টোটালি বিচ্ছিন্ন না, যেভাবে খবর এসেছে ঠিক এভাবেও না। না এর একটা কথা উঠেছিল কখন, সেটা একটু জানা দরকার। বলা হচ্ছিল সংসদ নির্বাচনের দিন হবে না আগে হবে, আগে হলে না, আগে হলে চাই না গণভোট, জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি সরকার অনুষ্ঠিত করতে চায় সেই উদ্যোগের সাথে না। এই না মানে ওই না যে প্রস্তাবনা বাস্তবায়নের ক্ষেত্রে না। আমি একটু কথা বলে শেষ করব। আমরা এই মানে আপনার সংস্কার, ৩১ দফার অঙ্গীকার, এগুলি আমাদের হায়ের জন্য বিএনপি লড়াই করছে, সংগ্রাম করেছে এবং এতদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করেছে। বিএনপি সংস্কারের পক্ষে, বিএনপি সাংবিধানিক সংস্কারের যে বিষয়, কিছু কিছু বিষয় আমাদের নোট অফ ডিসেন্ট আছে, এটা একটা রাজনৈতিক দলের অবস্থান এবং অধিকার। সেটা কিন্তু সংস্কারের ক্ষেত্রে না, সেটা হচ্ছে প্রয়োগিক ক্ষেত্রে। হয়তো জামাত ইসলাম বলছে যে না, তারা এভাবে প্রয়োগ দেখতে চায়, জাতীয় ঐক্যমত্য কমিশন বলছে তারা এভাবে করলে ভালো হয়, আমরা বলেছি না, প্রয়োগ দিকটা এরকম হলে ভালো হয়। তার মানে এটা সংস্কারের বিপক্ষে না, বরং আপনি দেখবেন যে একটা গোষ্ঠী আছে যারা বিএনপিকে সংস্কারের বিপক্ষে এরকম ভাবে প্রচারণা করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করে। তার মানে বিএনপি হায়ের পক্ষে ছিল, লড়াই করেছে, সংগ্রাম করেছে, প্রতিষ্ঠিত করতে চায় এবং নির্বাচিত হয়ে সেটা সংসদে বাস্তবায়ন করতে চায়।